2023 সাল ঢাকা বিশ্ববিদ্যালয় তার বহু পুরানো ইউনিট ডি ইউনিটকে চেঞ্জ করে বি ইউনিটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় সায়েন্স, কমার্স এবং আর্টসের বিভাগ পরিবর্তনীয় শিক্ষার্থীদের। এখানে বাকি বিষয়গুলোর নাম্বার বন্টন এবং প্রশ্ন পদ্ধতি সেম থাকলেও সমস্যা দেখা দেয় সাধারণ জ্ঞানের ক্ষেত্রে। কারণ বি ইউনিটে আগে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো হতো তুলনামূলক মানবিকের যে বিষয়গুলো সেই বিষয়গুলো থেকে, যেমন ভূগোল, অর্থনীতি, পৌরনীতি, ইতিহাস ইত্যাদি এসব থেকে। আর ডি ইউনিটে প্রশ্ন হতো আন্তর্জাতিক রাজনীতি, সাম্প্রতিক এইসব থেকে। তো 2023 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় দুইটা ইউনিটকে একসাথে করে বি ইউনিটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন সবার প্রথমে মনে প্রশ্ন জাগে সাধারণ জ্ঞান প্রশ্নটা আসলে কেমন হবে। আজকে আমরা সেই প্রশ্নটাই ব্যাখ্যা এবং বিশ্লেষণ করব। চলুন দেখে আসি। তো আমাদের প্রথম প্রশ্নটা এখানে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্প্রতি যে পুরস্কারে ভূষিত হয়েছেন। আচ্ছা, আমি বলে নিই, তখন বাংলাদেশের সরকারি ক্ষমতায় ছিল একটা রাজনৈতিক দল, বর্তমানে সেই রাজনৈতিক দল ক্ষমতায় নেই। আর বাংলাদেশের ক্ষেত্রে যখন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তখন সে তার প্রভাব প্রতিপত্তি সর্বোচ্চ স্থানটুকু প্রদর্শন করে। এর থেকে বাদ যায় না বিসিএস, ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা দেশের যে কোনো বিশ্ববিদ্যালয়, সবই এর আওতাভুক্ত থাকে। তাই সেই রাজনৈতিক দলগুলোর যে বিখ্যাত ব্যক্তিত্বরা আছে, সেই রাজনৈতিক দলগুলোর যে ইতিহাস আছে, সেখান থেকে প্রশ্ন হয়। তো শেখ মুজিবুর রহমান যে পুরস্কারে ভূষিত হয়েছে, আমি বলে নিই, এই পরীক্ষাটা হয়েছে হচ্ছে 2022-23 সেশনে, মানে এটা 23 সালের এপ্রিল মে মাসের দিকে পরীক্ষাটা হয়, মে বা জুন মাসের দিকে পরীক্ষাটা হয়। তাই এখানে যে প্রশ্নটা আসছে, শেখ মুজিবুর রহমান সম্প্রতি যে পুরস্কারে ভূষিত হয়েছে, সেই পুরস্কারটা ছিল হচ্ছে সার্ক লিটারেচার অ্যাওয়ার্ড। এইখানে সার্ক হচ্ছে একটা মহাদেশীয় সাউথ এশিয়ার যে 8টা দেশ আছে, সেই 8টা দেশকে নিয়ে গঠিত যে সংস্থা, সেইটাকে বলা হচ্ছে সার্ক। ঠিক আছে, এখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, এই ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এই দেশগুলো আছে। লিটারেচার মানে হচ্ছে সাহিত্য এবং অ্যাওয়ার্ড। তো সার্ক লিটারেচার অ্যাওয়ার্ড, এই পুরস্কারটা পায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 2023 সালে। এরপরে দ্বিতীয় কোশ্চেনে আমরা আসি। দ্বিতীয় কোশ্চেনটা বলছে 2026 সালে ফিফা বিশ্বকাপ ফুটবল কয়টি দেশে অনুষ্ঠিত হবে। এখানে দেখার ব্যাপার হচ্ছে, এইটা হচ্ছে একটা আগাম প্রশ্ন। ঠিক আছে, প্রথম প্রশ্নটাকে আমরা যদি বলি বিখ্যাত ব্যক্তিত্ব, ঠিক আছে, বিখ্যাত ব্যক্তিত্ব থেকে এই প্রশ্নটা আসছে। এখন যে দল ক্ষমতায় আছে সেই দলের প্রশ্ন হবে। আমরা 2024-25 সেশনের কোশ্চেন ঘেটে আমরা খালেদা জিয়ার নাম দেখেছি, সামনে হয়তো অন্য কারোর নামও আমরা দেখতে পারি। সো এই জন্য এরকম প্রস্তুতি নিয়ে রাখতে হবে, যখন যেই রাজনৈতিক দল পাওয়ারে থাকে সেই রাজনৈতিক দলের যারা বিশেষ হর্তাকর্তা আছেন তাদের ইতিহাস ঐতিহ্য একটু পড়ে রাখতে হবে। দ্বিতীয় প্রশ্নটাতে আমরা দেখি 2026 সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কয়টি দেশে অনুষ্ঠিত হবে। এটা 2023 সালের কোশ্চেন হলেও বর্তমান 2025 সালের সেপ্টেম্বর মাসের 1 তারিখে এসেও এই প্রশ্নটা কিন্তু এখনো আগাম প্রশ্ন, কারণ 2026 এখনো আসেনি। তো এইটা হচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপে 23তম আসর হবে। কততম আসর? 23তম আসর। 23তম আসর বসতে যাচ্ছে তিনটা দেশে। এই তিনটা দেশ হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশের তিনটা দেশ। উত্তর আমেরিকা মহাদেশে, ঠিক আছে, উত্তর আমেরিকা মহাদেশের তিনটা দেশে। তিনটা দেশ কি কি? ইউএসএ, কানাডা এন্ড মেক্সিকো। ঠিক আছে, মেক্সিকো। এই তিনটা দেশে ফিফার 23তম ফুটবল বিশ্বকাপ আসর বসতে যাচ্ছে। তো আমাদের এখন কনসার্নের বিষয় কি? 23তম ফুটবল বিশ্বকাপ থেকে আপাতত আগাম প্রশ্ন আসবে না। আমাদের আগাম প্রশ্ন আসতে পারে 24-25 থেকে। 24তম আসর কত সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে যদি প্রশ্ন আসে? ফিফার 24তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে 2030 সালে। ঠিক আছে, 2030 সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফার 24তম আসর। এবং এই আসরের মাধ্যমেই কিন্তু আমরা দেখতে পাবো ফিফা তার শতবর্ষ পূরণ করেছে। কিভাবে শতবর্ষ পূরণ করেছে? কারণ আমরা জানি ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হয় কত সালে? 1930 সালে। ঠিক আছে, 1930 সালে উরুগুয়েতে শুরু হয় এবং প্রথম বিশ্বকাপের চ্যাম্পিয়ন ছিল উরুগুয়ে। সো ফিফা 24তম বিশ্বকাপে এসে
100 বছর পূরণ করতে যাচ্ছে। মাঝখানে 2টা আসর বন্ধ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এর পরবর্তীতে আমরা যদি দেখি 3 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। 3 নম্বর প্রশ্ন, স্মার্ট বাংলাদেশের 4টি স্তম্ভ। স্মার্ট বাংলাদেশ তৎকালীন একটা সাম্প্রতিক তথ্য। কেন সাম্প্রতিক তথ্য? কারণ তৎকালীন সরকার বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করার একটা নতুন প্রজেক্ট হাতে নেয়। সেই প্রজেক্টে কি কি ছিল? সেই প্রজেক্টে ছিল স্মার্ট নাগরিক, সরকার, অর্থনীতি এবং সমাজ। তার মানে উত্তর হবে 4 নাম্বারটা। ঠিক আছে, নাগরিক, অর্থনীতি, নাগরিক, সরকার, অর্থনীতি এবং সমাজ। এইটাই হচ্ছে যে স্মার্ট বাংলাদেশের 4টা ধাপ। মনে থাকবে? ওকে। তো এখন কিন্তু এটা গুরুত্বপূর্ণ না, কারণ এখন সেই সরকার নাই। নতুন সরকারের আমলে নতুন সরকার যে প্রজেক্টগুলো হাতে নেবে সেই প্রজেক্টগুলো থেকে আমাদেরকে জানতে হবে। তার পরবর্তীতে চলে যাই 4 নম্বর, মাস্টার দা সূর্য সেন যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। এই প্রশ্নটা বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা হয় তারপর থেকেই এই প্রশ্নটা সবার মনে একটু কনফিউশন তৈরি করেছে। কারণ এইখানে যে 4টা আন্দোলনের কথা বলা হয়েছে সেই 4টা আন্দোলনের মধ্যে মাস্টার দা সূর্য সেনের সংস্পর্শতা পাওয়া যায় শুধুমাত্র স্বদেশী আন্দোলনে। যেই স্বদেশী আন্দোলনটা 1905 থেকে নিয়ে 1908 পর্যন্ত, 1905 থেকে 1908 পর্যন্ত এই সময়ের মাঝে কি হয়? সংগঠিত হয়। আর এই আন্দোলনটা মূলত ছিল হচ্ছে ব্রিটিশদের বয়কটের আন্দোলন। এখন যেমন আমরা কিছু হলে বয়কট দেখি, তৎকালীনও কিন্তু এরকম বয়কট ছিল, ব্রিটিশদের বয়কটের ব্যাপার। সো এই ব্রিটিশদের বয়কট করার ব্যাপারটাই তৎকালীন কি হয়? তৎকালীন এই আন্দোলনের মধ্য দিয়ে ফুটে ওঠে। যদিও এই আন্দোলনটা একটা অসফল আন্দোলন। ঠিক আছে, এই আন্দোলন স্বদেশী আন্দোলন, এটা একটা সফল আন্দোলন না। কিন্তু মাস্টার দা সূর্য সেনের আরো বড় আন্দোলন বা আরো বড় প্রতিরোধ আছে তার জীবনে। সেটা আমরা দেখতে পাই 1930 সালে চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠনের মাধ্যমে। ঠিক আছে, অস্ত্রাগার লুণ্ঠন এবং এরই পরিপ্রেক্ষিতে 1932-এ আমরা তারই ছাত্রী প্রীতিলতা ওয়াদেদারকে দেখতে পারি যে ব্রিটিশ ইউরোপিয়ান ক্লাব যেটা ছিল সেটা আক্রমণের ক্ষেত্রে। সো এই কোশ্চেনটা এরকমই হবে। আর এই কোশ্চেনটা কোত্থেকে আসছে যদি বলি, এটা আসছে হচ্ছে আমাদের ইতিহাস থেকে, পিওর ইতিহাস থেকে। এরপরে আমরা 5 নম্বর কোশ্চেনটা দেখি, যে প্রতিষ্ঠান 3বার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। এই প্রশ্নটাকে আমরা পুরস্কার ক্যাটাগরিতে ফেলতে পারি। প্রথমত পুরস্কার ক্যাটাগরিতে ফেলতে পারি, দ্বিতীয় হচ্ছে সংস্থার ক্যাটাগরিতে ফেলতে পারি। কারণ এইখানে যেই 4টা প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে 4টাই হচ্ছে সংস্থার মতো প্রতিষ্ঠান। এখানে উত্তর হবে ICRC। ঠিক আছে, ICRC এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস। ঠিক আছে, ইন্টারন্যাশনাল, আইতে ইন্টারন্যাশনাল, সিতে কমিটি, আরতে রেড, সিতে ক্রস, ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস। এই প্রতিষ্ঠানটা হচ্ছে মানবাধিকার প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানটা কি করে থাকে? বিশ্বের মানবাধিকার নিয়ে কাজ করে থাকে। এই প্রতিষ্ঠানটা শান্তিতে 3বার নোবেল পুরস্কার পাইছে। আর পুরস্কার থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আমরা আসতে দেখি, এই বছর দেখছি, তার পরের বছর দেখছি। ঠিক আছে, পুরস্কার সেটা হতে নোবেল পুরস্কার হতে পারে, সেটা অস্কার হতে পারে, সেটা কান চলচ্চিত্র পুরস্কার হতে পারে, যে কোনো টাইপের পুরস্কার থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে। তাই পুরস্কার টপিকটা একটা গুরুত্বপূর্ণ টপিক, আমরা এটা পুরস্কার লিখে রাখি। ওকে, তার পরবর্তী কোশ্চেনে আমরা আসি, বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন ড্যাশ থেকে ড্যাশ পর্যন্ত বহমান। আচ্ছা, এখন এই প্রশ্নটাও একটা সাম্প্রতিক প্রশ্ন, কারণ এই মৈত্রী পাইপলাইন হচ্ছে যে একটা ট্রেনের লাইন। ঠিক আছে, মৈত্রী পাইপলাইন এটা একটা ট্রেনের লাইন। সেই ট্রেনটা হচ্ছে আগে বাংলাদেশ থেকে ভারতের একটাই ট্রেন ছিল, সেটা ঢাকা থেকে কলকাতা পর্যন্ত যেত। কিন্তু এই মৈত্রী ট্রেন যেটা, মৈত্রী পাইপলাইন বা মৈত্রী ট্রেন যেটা, মৈত্রী এক্সপ্রেস নামে পরিচিত, সেই ট্রেনটা আমাদের হচ্ছে পার্বতীপুর থেকে ভারতের শিলিগুড়ি পর্যন্ত যায়। মনে রাখতে হবে পার্বতীপুর হচ্ছে বাংলাদেশের আর শিলিগুড়ি হচ্ছে যে ইন্ডিয়ার অংশ। ঠিক আছে, শিলিগুড়ি হচ্ছে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের একটা অংশ, পার্বতীপুর আমাদের দেশের। ওকে, সো এই প্রশ্নটা হচ্ছে একটা সাম্প্রতিক কোশ্চেন। সো সাম্প্রতিক কোশ্চেনের উপর কিন্তু জোর দিতে হবে। 7 নম্বর আসি, সার্কভুক্ত কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? এখন এই প্রশ্নে একটা টুইস্ট আছে। টুইস্টটা কি আমি একটু যদি দেখাই ভালো করে, সেই টুইস্টটা হচ্ছে, এই প্রশ্নটা হচ্ছে 2023 সালের প্রশ্ন। ঠিক আছে, 2023 সালের প্রশ্ন। এই 2023 সালেই ভারত চীনকে টপকে বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ হয়ে যায়। ঠিক আছে, আমি যদি লিখি, 1 হচ্ছে ভারত, ভারতের জনসংখ্যা কত ছিল বলতে পারবো তখন? 2 হচ্ছে চীন, চীনের জনসংখ্যা ছিল 141 কোটি তৎকালীন।
আর ভারতের জনসংখ্যা হয়ে যায় 142 কোটি। বর্তমানে ভারতের জনসংখ্যা প্রায় 146 কোটি আর চীনের জনসংখ্যা প্রায় 142 কোটি। তার মানে চীন তার গ্রোথকে ধরে রাখছে, কিন্তু ভারত তার গ্রোথকে ধরে রাখতে পারে নাই। কিন্তু এইখানে ব্যাপারটা হচ্ছে সার্কভুক্ত দেশ। সার্কভুক্ত দেশ মানে হচ্ছে 8টা দেশ থাকে সার্কের দেশ, ঠিক আছে? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, হ্যাঁ, মালদ্বীপ, ভুটান, নেপাল, এরা। সো এখন স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে ভারত যেহেতু এত গ্রোথ বৃদ্ধি করছে তাই উত্তরটা ভারতই হবে। বিশ্বে যেহেতু ভারত সর্বাধিক জনসংখ্যার দেশ, সার্কেও হয়তো হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হারে ওরাই বেশি হবে, কিন্তু না, এইখানে টুইস্টটা ছিল যারা জানতো না এই প্রশ্নটা আসলে তাদের আনসার করতে পারে নাই বা আনসার করলে ভুল করছে। এই প্রশ্নটা হচ্ছে একটা সাম্প্রতিক সময়ের 2023 সালের যে সাম্প্রতিক সময়, সেই সাম্প্রতিক সময়ের একটা সমীক্ষা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? এটা একটা সমীক্ষা থেকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে সাম্প্রতিক। তার মানে শুধুমাত্র সাম্প্রতিকের বেসিসে কিছু খবর জেনে সেই খবরকে কি করলে হবে না, কিছু খবর জেনে সেই খবরকে সেই খবরের ভিত্তিতে দাগায় দিয়ে আসলে হবে না, এইটাকে একটু জেনে শুনে তারপরে দাগাইতে হবে। ওকে, আমরা পরের কোশ্চেনে আসি। 8 নম্বর কোশ্চেন, 2022 সালে কোন দেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সভাপতিত্ব লাভ করে? অপশনে যদি বাংলাদেশ থাকে এবং কোশ্চেনটা যদি পজিটিভ হয়, ঠিক আছে, অপশনে যদি বাংলাদেশ থাকে এবং কোশ্চেনটা যদি কি হয়, পজিটিভ হয়, তাহলে নিঃসন্দেহে উত্তর হওয়ার সম্ভাবনা, বাংলাদেশের উত্তর হওয়ার সম্ভাবনা 99%। আর প্রশ্নটা এই যে এই টপিক থেকে আসছে, এই টপিক থেকে প্রতি বছর এই টপিক থেকেও প্রতি বছর প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। সো এই টপিকটা ফেলে দেওয়ার মতো কখনোই না। জাতিসংঘ থেকে সবসময় প্রশ্ন আসে, আর অপশনে যদি পজিটিভ কিছু হয়, বাংলাদেশ যদি অপশনে থাকে, তাহলে এটার আনসার হওয়ার সম্ভাবনা হয়ে যায় 99%। ওকে, এরপরে 9 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে আইসিটির কোশ্চেন। হেক্সাডেসিমেলের ভিত্তি কত? তোমরা সবাই জানো, এই প্রশ্ন নিয়ে বাড়াবাড়ি করবো না। এটা হচ্ছে হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16। পরবর্তী 10 নম্বর কোশ্চেনে আসি, বাংলাদেশের হাজং নৃগোষ্ঠীর বসবাস কোথায়? আচ্ছা, এই হাজং নৃগোষ্ঠী মানে এইটা হচ্ছে কোত্থেকে আসছে? উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী, ঠিক আছে? উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী। উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী। এখন দেখো, উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে কি টাইপের কোশ্চেন আসে? সবসময় উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে কোশ্চেন আসার ধরন হচ্ছে 4-5টা। এই 4-5টা ধরনের বাইরে কখনোই কোশ্চেন আসবে না। 1, তাদের ধর্মীয় উৎসব কি, ঠিক আছে? বা উপজাতিদের ধর্ম কি, চাকমাদের ধর্ম কি, মারমাদের ধর্ম কি, তারপর হচ্ছে সাঁওতালের ধর্ম কি, পাঙ্গন বা লাউয়া এদের ধর্ম কি, এই টাইপের কোশ্চেন জানতে চাইতে পারে। আবার জানতে চাইতে পারে এরা কোথায় বসবাস করে। 2, তারপরে আরেকটা জানতে চাইতে পারে যে এদের সংস্কৃতি কোথায়, ঠিক আছে? তারপরে আবার মানে এই টাইপের কোশ্চেন খুব অল্প কিছু ইসের মধ্যেই কোশ্চেনগুলো থাকে। আর বাংলাদেশে উপজাতি আছে কয়টা? মাত্র 50টা উপজাতি আছে, ঠিক আছে? এই 50টা উপজাতি যদি একবারে কেউ দেখতে পারে, একবারে কেউ ভালো মতো দেখে যে তারা 50টা উপজাতির মধ্যে ম্যাক্সিমাম কিন্তু পার্বত্য চট্টগ্রামের 3টা জেলায় বসবাস করে, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন। এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে রাঙামাটি, বান্দরবনে বসবাস করে। সো একটু ভালো করে কেউ যদি দেখে এই 50টা উপজাতি, সে পরীক্ষায় নো ডাউট আনসার করতে পারবে। মানে মেনলি দেখতে হবে যে এই পার্বত্য চট্টগ্রামের যে 3টা জেলা, এই 3টা জেলায় বসবাস করে না কোন উপজাতি, সেটা দেখলেই কিন্তু হয়ে যাবে। এখানে বান্দরবন আছে, রংপুর আছে, সিলেট আছে, নেত্রকোনা আছে। নেত্রকোনায় হচ্ছে হাজং নৃগোষ্ঠী বসবাস করে, ঠিক আছে? আর এই কোশ্চেনটা আসছে কোত্থেকে? উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে। 11 নম্বর কোশ্চেনে আসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের প্রথম গবেষণা প্রকাশনা মেলা অনুষ্ঠিত হয় কত সালে? আচ্ছা, আমি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শতবর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের প্রথম। আচ্ছা, শতবর্ষ কবে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের? 2021 সালে, ঠিক আছে? কারণ এটা 2021 সালে হয়, কারণ এটা 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় 1 জুলাই তার যাত্রা শুরু করে। তার মানে 2021 সালে এসে 100 বছর পূর্ণ হয়, শতবর্ষ পূর্ণ হয়। এখানে তার মানে 2টা অপশন অলরেডি কেটেই দিতে হবে। একটা হচ্ছে 2020 আর একটা হচ্ছে 2019। এই 2টা অপশন তো এমনিই কাটা, বাকি থাকে 2টা অপশন, ঠিক আছে? এইখানে যদি একটু জেনে বুঝে উত্তর করা যায় তাহলেই বোঝা যাবে এটা হচ্ছে 2022 সালে শতবর্ষের প্রথম গবেষণা প্রকাশনা মেলা অনুষ্ঠিত হয়। আর এই কোশ্চেনটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ঢাবি লিখে রাখি আমি,
আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অলওয়েজ একটা কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান অংশে আসবেই, এটাতে কোনো যদি কিন্তু নাই বা এটাতে কোনো সন্দেহ নাই। তারপরে আসি 12, মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে নিচের কোনটি উচ্চ আয়ের দেশ নয়? আচ্ছা, এইখানে বলছে হচ্ছে যে মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে। এখন দেখো, আমি একটু আগেই কিন্তু আলোচনা করছি চীনের জনসংখ্যা তখন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ, বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ, ঠিক আছে, বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ। তার মানে এর জনসংখ্যা যেহেতু বেশি, তাই ধরো হচ্ছে মানে জনসংখ্যা যেহেতু বেশি, তাই যতই আয় ইনকাম করুক, ঠিক আছে, যতই ইনকাম আসুক, এইটা কিন্তু ওই যে পরিমাণ জনসংখ্যা সেই জনসংখ্যাতে ভাগ হবে। যেহেতু বলছে মাথাপিছু জাতীয় আয়ের ভিত্তিতে নিচের কোনটি উচ্চ আয়ের দেশ নয়, তার মানে চীন হচ্ছে এইখানে বাকি 3টা দেশ থেকে পিছিয়ে থাকবে এবং চীনই হবে আনসার। আর এইটা হচ্ছে 2022-23 সালের একটা অর্থনৈতিক সমীক্ষা থেকে আসছে, ঠিক আছে, অর্থনৈতিক সমীক্ষা। তারপর আসো 13, জনশুমারি 2022 অনুযায়ী বাংলাদেশের নারীর সংখ্যা মোট জনসংখ্যার কত? দেখো, বাংলাদেশে এখন পর্যন্ত 6টা জনশুমারি হয়েছে, 10 বছর পর পর, এরকম 10 বছরের মতো ডিস্টেন্স টাইম পর পর জনশুমারি হয়। এই জনশুমারিগুলা প্রত্যেক বছর মানে যখনই হয় সেই সময় প্রচুর আলোচিত থাকে। আর জনশুমারিটা হয়েছে 2022 সালের জুলাই অগাস্ট মাসের দিকে, ঠিক আছে, জুলাই আগস্ট মাসে যদি হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2022 সালের যে পরীক্ষা, সে পরীক্ষা হয়েছে 2022 সালের জুনের 4 তারিখ, ঠিক আছে, বি ইউনিটের পরীক্ষা। আর ডি ইউনিটের পরীক্ষা হয়েছে জুনের 11 বা 10 তারিখ, খুব সম্ভবত 11 তারিখ। সো তার মানে 2022 সালে এই প্রশ্ন আসার সম্ভাবনা নাই, ঠিক আছে, আসতে হবে 23 সালের লেটেস্ট থেকে। এটা সাম্প্রতিক কোশ্চেন, বোঝাই যাচ্ছে, ঠিক আছে, সাম্প্রতিক কোশ্চেন। তো কিন্তু এইখানে একটা ব্যাপার হচ্ছে যে সারা দেশব্যাপী তখন একটা জিনিস ছড়াই গেছিল যে বাংলাদেশে নারীর সংখ্যা বেশি পুরুষের অনুপাতে। আর ফেসবুকে এটা নিয়ে খুব একটা ট্রল হয়েছে, খুব সুন্দর একটা ট্রল হয়েছে, হাসির ব্যাপারটা হচ্ছে সবাই বলা বলে শুরু করছে কি যে নারীর সংখ্যা যেহেতু বেশি, ছেলেরা বলা শুরু করছে যে আমরা 2টা করে বিয়ে করতে পারবো। সো ব্যাপারটা হয়েছে কি, এটা মানুষের মুখে মুখে হয়ে গেছে, তাই এইখান থেকে সংখ্যা জানতে চাইছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় সচরাচর সংখ্যা জানতে চায় না, কিন্তু সংখ্যার বিষয়ে যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নটা অবশ্যই সাম্প্রতিক প্রশ্নই হয়। ম্যাক্সিমাম টাইমেই আমরা দেখি সেটা কি হয়, সাম্প্রতিক প্রশ্ন হয়। এটা হচ্ছে সংখ্যা, ঠিক আছে, বাংলাদেশের নারীর সংখ্যা মোট জনসংখ্যার মানে বেশি যেহেতু বলছি এটা তো হবে না, ঠিক আছে, এটাও হবে না, কারণ এই 2টা সংখ্যা তো কম। মোট জনসংখ্যার এই 2টা সংখ্যা কি কম হইতে পারে, এইটা আর এইটা। মোট জনসংখ্যার 50.43% ছিল হচ্ছে উত্তর, ঠিক আছে। এটা একটা সাম্প্রতিক কোশ্চেন, এবং যেই বছর জনশুমারি হবে, যেই বছর তার হচ্ছে যে গৃহগণনা হবে, সেই বছর এই টপিক থেকে একটা কোশ্চেন থাকবেই, এটা স্বাভাবিক। তারপরে আসো 14 নাম্বার, বিশ্বে সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে যে দেশ। পেট্রোলিয়াম, ঠিক আছে, এটা হচ্ছে একটা জীবাশ্ম জ্বালানি। এই পেট্রোলিয়াম উৎপাদন করে হচ্ছে যুক্তরাষ্ট্র, মাঝে মধ্যে এটাতে সৌদি আরবও থাকে। তো এইটা হচ্ছে যে কখনো কখনো বাড়ে, কখনো কমে, ঠিক আছে, কোনো দেশ কখনো 1 নম্বরে চলে যায়, কখনো 2 নম্বর। যেমন ওই তৈরি পোশাক শিল্পে আমরা কখনো আগে চলে যাই, ভিয়েতনাম কখনো আগে চলে যায়, এরকম না। এই পেট্রোলিয়াম তৈরিতে যুক্তরাষ্ট্র কখনো আগে যায়, কখনো পিছনে যায়। এই 2023 সালে যখন প্রশ্নটা করা হয়, তখন যুক্তরাষ্ট্র ছিল হচ্ছে যে 1 নম্বর পেট্রোলিয়াম উৎপাদনকারী দেশ বিশ্বের। 15 নম্বর আসো, ন্যানো পার্টিকেলের আকৃতি সীমা কত? 1 থেকে কত, ঠিক আছে, এটা হচ্ছে 1 থেকে 100। আইসিটির কোশ্চেন, এটা নিয়ে তেমন কোনো কিছু বলার নাই, ঠিক আছে। আইসিটির কোশ্চেন, আইসিটি সায়েন্স কমার্স আর্টসের সবাই পড়ে আসে ইন্টারমিডিয়েটে। সো এই কোশ্চেন নিয়ে আর কিছু বলার নাই। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। 16, দ্য ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে কে? ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট, এই সব রিপোর্ট থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। কেমন রিপোর্ট? সেটা হচ্ছে যে মুক্ত গণমাধ্যম সূচক থেকে আসে, বিশ্ব সুখ সূচক অথবা শান্তি সূচক থেকে প্রশ্ন আসে, বা দুর্নীতি সূচক, এই সব সূচক থেকে প্রশ্ন আসে। তো ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট যেটা, সেটা প্রকাশ করে হচ্ছে বিশ্ব ব্যাংক, ঠিক আছে, এটা প্রকাশ করে বিশ্ব ব্যাংক। এইটা যদি জাতিসংঘ ও এর অন্যান্য প্রতিষ্ঠান এই যে টপিকটা আছে সেই টপিকটা যদি কেউ পড়ে, তাহলে এটা সুন্দর মতো পেয়ে যাবে। কারণ এই বিশ্ব ব্যাংকের জন্ম কবে বলতো? এই বিশ্ব ব্যাংকের জন্ম হচ্ছে 1945 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ নাগাদ, ঠিক আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন দেখলো যে জাতিপুঞ্জ যেই যেই সংস্থাটা ছিল, সেই সংস্থাটা ব্যর্থ হয়ে গেল, তখন কি হলো?
তখন হচ্ছে জাতিসংঘকে গঠন করা হইলো। যারা মিত্র শক্তির দেশ ছিল তারা যুদ্ধে জয়লাভ করে জাতিসংঘ গঠন করলো এবং জাতিসংঘের এইখানে বিশ্ব ব্যাংকও গঠন করা হইলো। ঠিক আছে, এই বিশ্ব ব্যাংকই হচ্ছে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট এটা প্রকাশ করে। এটা হচ্ছে জাতিসংঘ পড়লেই হয়ে যাবে, জাতিসংঘ। ওকে, তারপরে আসি রেনেসাঁ যুগের দার্শনিককে। দেখো এখানে আছে নিকোলো ম্যাকিয়াভেলি। ঠিক আছে, নিকোলো ম্যাকিয়াভেলি আচ্ছা আগে বলি যে রেনেসাঁ যুগটা আসলে কত। এটা হচ্ছে যে ইউরোপিয়ানদের সংস্কৃতিতে 1400 থেকে 1600 পর্যন্ত। ঠিক আছে, এই টাইমটা হচ্ছে কি, এই টাইমটাকে বলা হয় হচ্ছে যে তোমার হচ্ছে রেনেসাঁ যুগ। ঠিক আছে, এখন দেখো চলো ম্যাকিয়াভেলি যেহেতু বললাম, ম্যাকিয়াভেলির এটা আমরা একটু দেখি যে ম্যাকিয়াভেলির সময়কাল কখন। ঠিক আছে, ম্যাকিয়াভেলির সময়কাল দেখি। ম্যাকিয়াভেলির জন্ম হচ্ছে 1469-এ আর মৃত্যু হচ্ছে 1527-এ। এখন বলো তো ম্যাকিয়াভেলি ছাড়া অন্য কেউ হওয়ার কথা আছে? নাই। সো এটাকে ম্যাকিয়াভেলি। আর প্রশ্নটা আসছে ইতিহাস থেকে। ঠিক আছে, ইতিহাসের অনেকগুলো পার্ট আছে। ঠিক আছে, ইতিহাসের অনেকগুলো পার্ট আছে, এর মধ্যে একটা পার্ট হচ্ছে তোমার এই যে রেনেসাঁ যুগ। ওকে, তারপরের কোশ্চেনে আমরা যাই। 18 ন্যাটো সদস্যভুক্ত দেশ হলো। এইখানে একটা টুইস্ট আছে। বর্তমানে যখন কোশ্চেনটা সলভ করতে যাচ্ছি তখন কিন্তু একটা ঝামেলা আছে, কারণ এই কোশ্চেনটা আসছিল 23 সালে আর বর্তমানে আমি যখন সলভ করতেছি তখন হচ্ছে 2025 সাল। দেখো যখন এটা সলভ করতেছিলাম, যখন এটা পরীক্ষায় আসছে তখন হচ্ছে যে ন্যাটোর সদস্যভুক্ত দেশ হচ্ছে 31টা, বর্তমানে দেশ হচ্ছে 32টা। ঠিক আছে, এখন এই চারটা অপশন যে আছে না, এই চারটা অপশনের মধ্যে দুইটা দেশ আছে কি ন্যাটোর সদস্য, বর্তমানে তখন ছিল একটা। চলো সে কে দেখে আসি। ন্যাটোর 31তম সদস্য হচ্ছে ফিনল্যান্ড। ঠিক আছে, 31তম সদস্য। এটা কবে হয়? ওই 2022-23-এ হয়। দেখো ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা মূলত কেন হয়? ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা হয় মূলত এই ন্যাটোকে নিয়ে। ন্যাটোতে ইউক্রেনের যোগদান করার একটা আগ্রহ যখন দেখা দেয় বা একটা কথাবার্তা যখন চলতে থাকে, রাশিয়া তার চিরশত্রু ন্যাটোকে যেহেতু আসতে দিবে না তার সীমান্তবর্তী কোনো দেশে, তাই এই যুদ্ধটা লাগায় এবং সেই যুদ্ধ এখনো চলমান। তো এর পাশ দিয়ে পূর্ব ইউরোপের বেশ কিছু দেশ কিন্তু ন্যাটোতে যোগদান করে ফেলে। এর মধ্যে বেলারুশ আছে। তো এখন হচ্ছে ফিনল্যান্ড। ঠিক আছে, এই ফিনল্যান্ড হচ্ছে 31তম সদস্য হিসাবে ওই সময়ে বিতর্কিত সময়ে কি হয় যোগদান করে। আর এরপর এটা হচ্ছে 23 সালে। ঠিক আছে, ফিনল্যান্ড হচ্ছে কত সালে? 23 সালে হচ্ছে যে যোগদান করে 31তম সদস্য হিসাবে ন্যাটোর। ঠিক আছে, 31তম সদস্য। ঠিক আছে, কত সালে? 2023 সালে। আর সুইডেন হচ্ছে 32তম সদস্য। কত? 32তম সদস্য। এটা হচ্ছে 2024 সালে যোগদান করে। ওকে, 2032 সালে যোগদান করে। তার মানে ন্যাটোর ব্যাপারটা বোঝা গেছে। আর ন্যাটো মিনিং কি? ঠিক আছে, NATO, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ওকে, মনে থাকবে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তারপরে আসো 19 একাডেমিক অ্যাওয়ার্ড 2023-এ বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটা? বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র হচ্ছে এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স। ঠিক আছে, এটা চাইনিজ বা মালয়েশিয়ান টাইপের একটা মুভি, আমার দেখে খুব একটা ভালো লাগে নাই। 20 নম্বরে আসো। শব্দ মেরিলিবন ক্রিকেট ক্লাবে সম্মানিত আজীবন হবে এটা। ঠিক আছে, জীবন সদস্য পদ লাভ করেন যে ক্রিকেটার। ঠিক আছে, এটা হচ্ছে মাশরাফি বিন মুর্তজা। এটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট বা বাংলাদেশের খেলাধুলা থেকে আসছে। দেখবা সব সময়, ঠিক আছে, বিডি ক্রিকেট থেকে সব সময় কোশ্চেন আসে। ঠিক আছে, একটা খেলাধুলা থেকে প্রশ্ন আসে। ওই যে 2026 সালের বিশ্বকাপের প্রশ্নটা খেলাধুলা থেকে আসছে, আর এটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট থেকে আসছে। 30টা প্রশ্নের মধ্যে এই দুইটা প্রশ্ন একদম ক্যাটাগরিজ। ঠিক আছে, এই ক্যাটাগরি থেকে প্রশ্ন আসবেই। 21 নম্বর আসো। তিস্তা, মহানন্দা ও জাদুকাটা নদীগুলো কেমন নদী? ঠিক আছে, তিস্তা, মহানন্দা ও জাদুকাটা নদীগুলো কেমন নদী? এই নদীগুলো হচ্ছে আন্তঃসীমান্ত নদী। ওকে, আন্তঃসীমান্ত নদী মানে কি? আন্তঃসীমান্ত নদী মানে হচ্ছে যেই নদী একটা দেশকে অতিক্রম করে আরেকটা দেশের সীমানায় চলে গেছে। ঠিক আছে, আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে আরেকটা দেশে চলে গেছে, দুইটা দেশের মাঝে প্রবাহিত হয়েছে, সেই নদীগুলো হচ্ছে কি আন্তঃসীমান্ত নদী। এখন বলতো বাংলাদেশে মোট আন্তঃসীমান্ত নদী কয়টা? বাংলাদেশে মোট আন্তঃসীমান্ত নদী হচ্ছে 57টা। ঠিক আছে, আন্তঃসীমান্ত নদী হচ্ছে 57টা। এই 57টা নদীর মধ্যে বাংলাদেশে মোট নদী কয়টা? মোট নদী কিন্তু 1008টা। আর আন্তঃসীমান্ত নদী কয়টা?
আন্তঃসীমান্ত নদী হচ্ছে 57টা। এই আন্তঃসীমান্ত নদীগুলোর মধ্যে এই যে এখানে 3টা নদী দেখতে পাচ্ছি, তিস্তা, মহানন্দা, জাদুকাটা, 3টা নদী কিন্তু ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। ঠিক আছে, ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। কিন্তু একটা মাত্র নদী আছে, যে নদীটা কি করছে, যে নদীটা হচ্ছে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছে। নদীর নাম কি? নদীর নাম হচ্ছে কুলিক নদী। এটা হচ্ছে ঠাকুরগাঁয়ে, ঠিক আছে, বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছে। এবং আরো কিছু নদী আছে যেগুলো মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করছে, ওগুলো নিয়ে পরে আরেকদিন আলোচনা হবে। তো এটা হচ্ছে বাংলাদেশের নদ নদী থেকে, ঠিক আছে, নদ নদী। এরপরে আসো, সূচনাকালে বাংলা নববর্ষের সঙ্গে সবচেয়ে নিবিড় সম্পর্ক ছিল কিসের? দেখো, এইটা হচ্ছে একদম মানে মাইন্ড খাটানো কোশ্চেন। কিভাবে আমি বলি, কারণ 2023 সালে তোমাদের যদি ঘটনা মনে থাকে তাহলে দেখবা 2023 সালের যে নববর্ষ, ঠিক আছে, মানে 14ই এপ্রিলের কথা, বাংলা নববর্ষ যেটা বলি 14ই এপ্রিল, ঠিক আছে, এই 14 এপ্রিল নিয়ে 2023 সালে এই 14 এপ্রিল পড়ে গেছিল রোজার মধ্যে। তখন এইটা নিয়ে প্রচুর বিতর্ক শুরু হয়। মানুষ বলা শুরু করে আমরা আগে মুসলমান নাকি আগে বাঙালি, এইটা নিয়ে একটা বিতর্ক শুরু হয়। আমরা কি হচ্ছে যে ওই যে কি বলে নববর্ষে যে হচ্ছে মঙ্গল শোভাযাত্রা করে, সেই মঙ্গল শোভাযাত্রা করব নাকি রোজা রাখবো। আবার এইখানে আরেকটা জিনিস টুইস্ট ছিল, সেটা হচ্ছে এই দিন আবার শুক্রবারও পড়ে যায়। ঠিক আছে, একে রোজার দিন, 2 হচ্ছে জুম্মাবার মানে শুক্রবার, 3 হচ্ছে আবার এই যে কি বাংলা নববর্ষ। ঠিক আছে, এই সব কিছু মিলে এই দিনটা নিয়ে হজবরল লেগে যায়। এখন যেহেতু হজবরল লেগে যায়, তাই এইটার ইতিহাস নিয়ে একটা মানুষের কাছে কোশ্চেন আসে। তাই প্রথম কোশ্চেনটা যেটা আসে যে নববর্ষের সাথে মানে নববর্ষের সাথে সম্পর্ক কার বেশি, সেটা কি ওই যে মঙ্গল শোভাযাত্রার বেশি নাকি হচ্ছে পান্তা ইলিশ খাওয়ার শোভাযাত্রা বেশি, পান্তা ইলিশ খাওয়ার সম্পর্ক বেশি? আসলে ব্যাপারটা হচ্ছে সংস্কৃতি না, কৃষির সাথে সম্পর্কিত বেশি। কারণ এই যে তোমার হচ্ছে বাংলা নববর্ষের প্রথম দিনে কৃষকরা তাদের নতুন হাল খাতা শুরু করতো, বা ব্যবসায়ীরা তাদের নতুন হাল খাতা শুরু করতো, নতুন করে জীবনের নতুন করে আর একটা বছর শুরু করতো। ঠিক আছে, এই জন্য কৃষির সাথে সম্পর্ক হতো বেশি। এটা হচ্ছে বেসিক, ঠিক আছে, নববর্ষের বেসিক। এইরকম বেসিক থেকে প্রশ্ন মাঝে মধ্যে দিয়ে বসে, এগুলো হচ্ছে আলোচিত, কিন্তু আলোচনার থেকে যেই জিনিসগুলো আলোচিত থাকবে ওগুলোর বেসিকগুলো অবশ্যই পড়তে হবে। কেন পড়তে হবে? কারণ আলোচনায় যে জিনিসটা থাকে ওটার বেসিক থেকে কোশ্চেন আসে। আমি তোমাদেরকে আরো বেশ কিছু দেখাবো যেগুলো আলোচনায় থাকে এবং ওইটার বেসিক থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, এইটা হচ্ছে যে সাম্প্রতিক। অনেকে মনে করতে পারে যে এটা কেমনে সাম্প্রতিক, কারণ যদি নববর্ষ ওই বছর আলোচনায় না থাকতো তাহলে নববর্ষের বেসিক নিয়ে টানাটানি করতো না কেউ। বুঝে গেছে? মেন ব্যাপার হচ্ছে নববর্ষ ওই বছর আলোচনা ছিল বলেই নববর্ষের বেসিক নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। এরপরে আসো 23 নবান্ন কার চিত্রকর্ম? এটাও একই জিনিস, ঠিক আছে, ওই দুইটা একই জিনিস। এটা হচ্ছে জয়নুল আবেদিনের, হ্যাঁ, জয়নুল আবেদিনের চিত্রকর্ম হচ্ছে নবান্ন। এটা তোমার হচ্ছে যে বাংলাদেশের ইতিহাস পড়লে এটা চলে আসে, বাংলাদেশের ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে যখন আমরা পড়ব যে আমাদের বিখ্যাত কিছু মানুষ, এই বিখ্যাত মানুষের মধ্যে দেখা যাবে হচ্ছে যে একে ফজলুল হককে দেখতে পাবো, মৌলানা ভাসানীকে দেখতে পাবো, শেখ মুজিবুর রহমানকে দেখতে পাবো, আমরা দেখতে পাবো হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে, আমরা দেখতে পাবো জিয়াউর রহমানকে, আমরা দেখতে পাবো হচ্ছে আতাউল গনি ওসমানীকে, আমরা দেখতে পাবো তাজউদ্দিন আহমেদকে। আমরা আস্তে আস্তে নিচের দিকে যদি আমরা শিল্পকর্মের দিকে আসি, প্রথমেই নাম থাকবে জয়নুল আবেদিনের, পরে নাম থাকবে এস.এম. সুলতানের। এদের জীবনী যখন দেখতে পাবো বা এদের চিত্রকর্ম, তাদের জীবনের কাজগুলো যখন দেখতে পাবো, এর মধ্যে জয়নুল আবেদিন দেখতে গেলে সবার প্রথমে নবান্ন চলে আসবে। ঠিক আছে, এরপরে আসি 24 যক্ষার জন্য যে টিকা দেওয়া হতো এটা হচ্ছে যে বিসিজি। ঠিক আছে, যক্ষার জন্য বিসিজি টিকা দেওয়া হতো। এইটা হচ্ছে যে আসলে যে কোন টপিকে ধরবো এটা শিওর আমি ওভাবে করতে পারতেছি না। এই রোগটা 2023 সালে যে খুব একটা আলোচনায়ও ছিল তেমনও না। ঠিক আছে, 2023 সালে যে যক্ষা ব্যাপারটা খুব একটা আলোচনায় ছিল এরকম কিন্তু না। তারপরেও এই কোশ্চেনটা একটু আনএক্সপেক্টেড কোশ্চেন বলা যায়। ঠিক আছে, আনএক্সপেক্টেড। আনএক্সপেক্টেড কোশ্চেন বলা যায়। তারপরের কোশ্চেনে আসি, সুশাসনের মূলনীতি কোনটি? সুশাসন, দেখো এটা পৌরনীতির কোশ্চেন। ঠিক আছে, সু আর শাসন দুইটা শব্দ কিন্তু এখানে, সু মানে ভালো, শাসন মানে শাসন। ঠিক আছে, সুশাসন কখন থাকবে? যখন সেখানে জবাবদিহিতা থাকবে। যদি জবাবদিহিতা না থাকে সেখানে কি সুশাসন বা ভালো শাসন থাকতে পারে?
সুশাসনের প্রথম শর্তই কি? জবাবদিহিতা থাকা। তাই এই কোশ্চেনটা আসছে পৌরনীতি ও সুশাসন থেকে। পৌরনীতি, ইন্টারমিডিয়েটের পৌরনীতির প্রথম পত্রের প্রথম অধ্যায়ে আছে পৌরনীতি। ঠিক আছে, এরপরের কোশ্চেন আসি 26। দেশের কৃষিভিত্তিক ইপিজেড কোথায় অবস্থিত? দেখো, দেশে কৃষিভিত্তিক বা অষ্টম ইপিজেড যেটা, এটা হচ্ছে নীলফামারীতে। এই ইপিজেডটার নাম হচ্ছে উত্তরা ইপিজেড। উত্তরা ইপিজেড। আচ্ছা, আমরা তো জানি ইপিজেড যেখানে প্রচুর হচ্ছে বৈদেশিক রপ্তানিমূলক বা রপ্তানি করা যায় এরকম জিনিস তৈরি হয়। আর নীলফামারীতে যে ইপিজেডটা আছে নাম হচ্ছে উত্তরা ইপিজেড। এটা শুনে মানুষ মনে করে ঢাকায় যে উত্তরা আছে সেই উত্তরাতে। আসলে এই উত্তরা না, ব্যাপারটা হচ্ছে নীলফামারী, উত্তরের জেলার নীলফামারীর যে উত্তরা ইপিজেড আছে সেটা হচ্ছে দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড। ঠিক আছে। আচ্ছা, যদি আমরা বলি যে দেশের প্রথম ইপিজেড কোনটা বলতো? দেশের প্রথম ইপিজেড চট্টগ্রাম ইপিজেড। ঠিক আছে, চট্টগ্রাম ইপিজেড। ওকে, তারপরে আসো 27। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের প্রধান কাঁচামাল কি? মাতারবাড়ি এটা হচ্ছে কোন জায়গায় বলতো? মাতারবাড়ি হচ্ছে কক্সবাজারের এখানে। ঠিক আছে, মাতারবাড়িতে কিন্তু একটা গভীর সমুদ্র বন্দর হচ্ছে, কয়লা হচ্ছে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের প্রধান কাঁচামাল। কক্সবাজারের যারা একটু রিল্যাক্স ট্যুরে যাও তারা মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে যেতে পারো, ওইখানে কুতুবদিয়ার ওইখানে ঘুরে আসতে পারো। সো ওইখানে প্রধান বিদ্যুৎ কেন্দ্রের প্রধান কাঁচামাল কি? সেটা হচ্ছে কয়লা। আচ্ছা, এই কোশ্চেনটা কোত্থেকে আসছে বলা হয় নাই। প্রথমটা, এই কোশ্চেনটা যদি বলি ইপিজেডেরটা হচ্ছে অর্থনীতি থেকে। ঠিক আছে, এটা হচ্ছে অর্থনীতি থেকে, অর্থনীতি। আর এই কোশ্চেনটা যদি বলি এটা হচ্ছে সাম্প্রতিক। সরকারের যে বিষয়গুলো ছিল, সরকারের যে তোমার হচ্ছে প্রজেক্টগুলো ছিল সবগুলো আলোচিত ছিল এবং এটা একটা সাম্প্রতিক কোশ্চেন। তারপরের কোশ্চেনে আমরা যাই। একটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের ল্যান্ডগুলোকে যুক্ত করতে যেই কি ব্যবহৃত হয় সেটা হচ্ছে ক্যান ব্যবহৃত হয়, CAN। ঠিক আছে, এটাও আইসিটির কোশ্চেন। আইসিটি থেকে তাহলে আমরা 3টা কোশ্চেন দেখতে পেলাম। ঠিক আছে, আইসিটি থেকে কয়টা দেখতে পেলাম? 3টা কোশ্চেন দেখতে পেলাম, 3টা কোশ্চেন। এরপরে আসো, বাংলাদেশের জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী সাল। আচ্ছা, এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী সাল। আমরা তো জানি বাংলাদেশের জাতীয় সংসদ একটা, জাতীয় সংসদ ভবন একটা। ঠিক আছে, সংসদ আর সংসদ ভবন কিন্তু এক না। সংসদ যেটা, সেটা হচ্ছে 1973 সালে প্রথম নির্বাচন হয় 1973 সালে প্রথম নির্বাচন হয়। সেই নির্বাচনের থেকে যদি পরবর্তী 50 বছর ধরো, তাহলে হয়ে যাবে কত? 2023। তাই এইটা হচ্ছে জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী সাল। ঠিক আছে, 2023। এই হচ্ছে 50 বছর। আর 50 বছর মানেই তো আমরা জানি সুবর্ণ জয়ন্তী। 50 বছর, 50 বছর মানে কি? 50 বছর মানেই হচ্ছে সুবর্ণ জয়ন্তী। আচ্ছা, কিন্তু এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে সংসদ ভবন। যদি প্রশ্ন বলতো সংসদ ভবন, ঠিক আছে, যদি বলতো সংসদ ভবন, এই সংসদ ভবনও কিন্তু তোমার হচ্ছে পাকিস্তান আমলে কাজ শুরু হয়ে বাংলাদেশ আমলে কাজ শেষ হয়। এটার যে সংসদ ভবন আছে এইখানেই আমাদের স্টুডিওর খুব কাছে। এই সংসদ ভবন হচ্ছে কোথায়? তোমার হচ্ছে সংসদ ভবন কাজ শুরু হয় কততে? 1961-তে, আর কাজ শেষ হয় 1982-তে। তাহলে এখন বলতো যে সংসদ ভবনের সুবর্ণ জয়ন্তী সাল কত হইতে পারে? সুবর্ণ জয়ন্তী সাল যদি 82 ধরা হয়, এদিকে আরো 10 বছর পরে। ঠিক আছে, মানে হচ্ছে 2032-এ সুবর্ণ জয়ন্তী হবে সংসদ ভবনের। আর যদি জাতীয় সংসদের বলে, ভবনটা না বলে, তাহলে হবে কত? 2023। ঠিক আছে, এরপরের কোশ্চেনে যাই। 30 নাম্বার এবং শেষ কোশ্চেন। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত তেলিয়াপাড়া যে জেলায় অবস্থিত? প্রশ্নটা মুক্তিযুদ্ধ থেকে, মুক্তিযুদ্ধ থেকে। তেলিয়াপাড়া এটা হচ্ছে যে হবিগঞ্জে। ঠিক আছে, তেলিয়াপাড়া। ঠিক আছে, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত তেলিয়াপাড়া যে কর্নেল আতাউল গনি ওসমানী যেই জায়গায় যুদ্ধ করছে, ঠিক আছে, ওইখান থেকেই হচ্ছে যে বাংলাদেশকে 11টা সেক্টরে ভাগ করা হয় এবং সেইখান থেকে বাংলাদেশের যুদ্ধগুলো পরিচালনা করা হয়। এই জন্যই বলা হচ্ছে স্মৃতি বিজড়িত তেলিয়াপাড়া। মানে ওই জায়গাতেই রণকৌশলের একটা জায়গা ছিল। তেলিয়াপাড়া ছিল হচ্ছে রণকৌশলের জায়গা। ঠিক আছে, রণকৌশলের জায়গা।
এইখানেই হচ্ছে যে মুক্তিযুদ্ধের সেক্টরগুলো নিয়ে কাজ করা হয়। তো এই ছিল হচ্ছে আজকের কোশ্চেন অ্যানালাইসিস 2022-23 সেশনের। পরবর্তী ক্লাসে দেখা হবে তোমাদের সাথে 21-22 সেশনের কোশ্চেন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।